গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। অশোক কুমার অধিকারী ধরেছেন তার কলম। গল্প লিখেছেন শিকারিবাজ। আজ গল্পের দর্পণে তার গল্প শিকারিবাজ প্রকাশিত হচ্ছে। গল্পের দর্পণ 50তম পর্ব পার হয়ে এলো। আগামী দিনে আপনাদের হাত ধরে সে আরো পথ চলতে চায়, তাই তার পথকে আর একটু প্রশস্ত করুন। আপনারা শুধু সাবস্ক্রাইব করুন আর আরো 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 অনেক বেশি শেয়ার করুন। আসুন গল্পের দর্পণে আজকে শুনে নিই অশোক কুমার অধিকারীর লেখা গল্প শিকারিবাজ। মহাদেব রায়ের কয়েদখানার এই ছোট্ট ঘরটি নিকষ অন্ধকারে পরিণত করেনি প্রদীপের ওই আলো। কয়েদখানার ওই ছোট্ট খাটের উপর বসে আছে দুটি শিশু, একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটির বয়স আন্দাজ 13 বছর, নাম অজিত রায়। মেয়েটির বয়স 6 বছর, নাম অলকা রায়। খাদ্যের অভাব, শরীর শীর্ণ, মুখ ম্লান। খাটের পাশে বসানো রয়েছে একটা ছোট্ট পিতলের ঘটি, আর রয়েছে তাদের খাবার নেওয়ার জন্য একটা পিতলের সরা। হঠাৎ অলকা তার দাদাকে বলে উঠল, দাদা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। চুপ কর বোন, দেখ না এক্ষুনি কেউ খাবার নিয়ে আসবে। আচ্ছা, আমি একটা গল্প বলি, শোন, দেখবি আর কিন্তু খিদে পাবে না। দাদা, আমাকে একটু জল দেবে? খুব তেষ্টা পেয়েছে। আচ্ছা আচ্ছা, বস, দিচ্ছি। জলের ঘটিটা তুলে অজিত দেখে তাতে জল নেই। তবুও সে খালি ঘটিটা বোনের খোলা মুখের উপরে ধরে। যদি 2-1 ফোঁটা জল পড়ে। বোন, এই ঘটিতে তো জল নেই, একটা কাজ করি, এই ঘটিটা উপর করে তোর মুখে ধরি, যেটুখানি জল আছে তোর মুখে পড়তে পারে, তাতেই তোমাকে তেষ্টা মেটাতে হবে বোন। দাদা, এতে তো জল নেই। একটু শান্ত হয়ে বস, এখনই খাবারের সঙ্গে জল আসবে, তখন নয় জল খাস। আচ্ছা দাদা, এরা আমাদের খাবার দেয় না, জল দেয় না, আমাদের অন্ধকার ঘরে আটকে রেখেছে কেন? জানি না বোন, ওরা কেন আমাদের এত কষ্ট দিচ্ছে, কি আমাদের দোষ সেটাও জানি না। দুজনের কথোপকথনের মধ্যে হঠাৎ একজন শান্তির প্রবেশ। হাতে সামান্য খাবার ও আরেকটি জলের ঘটি। তোমরা রাজার ছেলে মেয়ে, এটাই তোমাদের অপরাধ। এই একদিনের খাবার ও জল থাকলো, পেট ভরে খেয়ে শুয়ে পড়ো। আপদ দুটোকে শেষ করে দিলেই হয়, তা নয় তিলে তিলে শুকিয়ে মারবে। তুমি কি আমাদের মেরে ফেলবে? আমি কেন তোদের মারবো? তোদের মারবে যে, সে আসছে। এই বলে শান্তি বেরিয়ে যায়। দরজা বন্ধ হলে অলকা কেঁদে ওঠে। সে তার দাদাকে জিজ্ঞাসা করে, দাদা, আমাদের কি সত্যি ওরা মেরে ফেলবে? তার আগে কেউ না কেউ আমাদের এখান থেকে উদ্ধার করবে। চল বোন, খেয়ে নিবি চল, তোর খিদে পেয়েছে না? দাদা, এইটুকুনি খাবারে কি পেট ভরবে দাদা? সারাদিনের জন্যে 4টে রুটি, তোর 3খানা, আমার 1খানা। কই হাঁকর হাঁকর, দেখি দেখি।
এভাবেই রাত কাটে। মহাদেব রায় পরদিন সকালবেলা তার বন্ধু মহেন্দ্রকে ডেকে পাঠায়। সে আজ উদ্বিগ্ন, তার কারণ তার পালকির চালে এসে পড়েছে একটা চিরকুট। কি আছে সেই চিরকুটে? এই দেখো, আজকে আসবার পথে একটা তীর আমার পালকির চালে এসে পড়লো, তাতে এই চিঠিটা বাঁধা ছিল, পড়ে দেখো। মহাদেব রায়, আর এক পক্ষ সময় দিলুম, কুমারদের ছেড়ে দাও, না হলে তোমার জন্যে একটা তীর তোলা রইল। শ্রী বাজপাখি। এখন কি ভাবছো? ওদের আর দয়া দেখানো মানেই তোমার সর্বনাশ করা। আমি বুঝতে পারছি না ডাকাতটার সঙ্গে ওদের কিসের সম্বন্ধ, আর এই শিকারী বাজিবাকে। সম্বন্ধ তো একটা কিছু আছেই, তা না হলে ওদের বাঁচাতে চাইবে কেন? পুরনো কাসুন্দি একটু ঘাঁটো, তাহলেই বুঝতে পারবে। তবে হেয়ালি না করে খুলে বলো না। আজ আমার এই যে প্রভাব প্রতিপত্তি, সবই তো তোমার জন্যে। আচ্ছা মহাদেব, মহাদেব, তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে ছিল? আমার প্রতিদ্বন্দ্বী? আমার প্রতিদ্বন্দ্বী মানে? আচ্ছা, মনে পড়েছে, ভোলা বাগদির ছেলে কার্তিক। ভোলা বাগদি ছিল বিখ্যাত লাঠিয়াল। আমার দাদা ভবদেব রায় তাকে নিজের পাইক হিসেবে নিযুক্ত করেন। ওই কার্তিক, আমি দাদার কাছে লাঠি, তরোয়াল আর তীর চালনা শিখতে থাকি। কার্তিক ছিল তেজি ঘোড়ার মতো, সহজেই সবকিছু রপ্ত করে ফেলত। আমার তখন ওর উপর খুব হিংসে হতো। ও ছিল দাদার সব সময়ের সঙ্গে। তারপর তারপর আর একটু মনে করো। ঘটনাচক্রে দাদার সঙ্গে সিরাজউদ্দৌলার পরিচয় ঘটে। একবার বাঘ শিকারে গিয়ে দাদা সিরাজকে বাঘের হাত থেকে বাঁচিয়েছিল। তারপরই তিনি রায় উপাধি লাভ করেন এবং ওই সুন্দরবনের ওই অংশে নবাব সরকার থেকে পুরস্কার লাভ করে, আর আমাদের এই রায়গড় প্রতিষ্ঠিত হয়। তোমার মুখেই তো শুনেছি কার্তিকের প্রতি তোমার তীব্র ঈর্ষা এবং ওকে প্রাণে মারা ষড়যন্ত্রের কথা তোমার দাদা জানতেন। তাই কার্তিককে বিদায় দেওয়ার কথাও তিনি চিন্তা করেন, কিন্তু অজিত ও অলকার খুব প্রিয় ছিল কার্তিক, তাই ওকে দূরে সরাতে পারেনি। এবার স্মরণ করো সেই দিনটা, যেদিন তোমার দাদার প্রাণহীন ক্ষতবিক্ষত দেহটা বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। মহেন্দ্রের কথা শুনতে শুনতে মহাদেবের সেই দিনটার কথা মনে পড়ল। মহাদেব তার হাতে চাবুক। কার্তিকের ওপর বেপরোয়া ভাবে চাবুক চালাচ্ছে মহাদেব। কার্তিক যন্ত্রণায় ছটপট করছে আর বলছে, দাদার ছায়ার সঙ্গী তুই। দাদাকে যখন বাঘে আক্রমণ করে তখন তুই কোথায় ছিলিস? আপনি বিশ্বাস করুন, আমি ওনার সঙ্গেই ছিলাম। শুধু ওনার তেষ্টার জল আনতে তাঁবুতে এসেছিলাম, আর তখনই দুর্ঘটনাটা ঘটে যায়। কার্তিকের কোনো কথার জবাব না দিয়ে মহাদেব নির্মম ভাবে চাবুক চালাতে থাকে কার্তিকের ওপর। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই দাদাকে হত্যা করেছিস। তুই সেদিন ওকে চাবুক মেরে মনের জ্বালাটা মিটিয়ে নিয়েছিলাম। ও কোনো প্রতিবাদ করেনি, কেবল দূর থেকে দেহটাকে প্রণাম করে নিরুদ্দেশ হয়েছিল। তাহলে শিকারিবাজের কাজগুলো অমূলক কি? তার মানে তুমি বলতে চাইছো শিকারি বাজ আসলে? না না
মহাদেব, সে কথা আমি বলিনি, শুধু অনুমান করেছি মাত্র। হঠাৎ মহাদেবের চোখ পড়ে জানলার দিকে, দেখে পরীক্ষার ওপারে কে দাঁড়িয়ে রয়েছে জানলার দিকে তাকিয়ে। সঙ্গে সঙ্গে সে চমকে ওঠে। দেখো, পরীক্ষার ওপারে কে দাঁড়িয়ে রয়েছে এই জানলার দিকে তাকিয়ে। হাব ভাব দেখে তো মনে হচ্ছে কোনো পাগল। দেখো 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 দেখো, পরীক্ষার ওই দিকে চলে গেল। ভাই মহেন্দ্র, এখন তুমি বলো তো, এই শিকারী বাজের হুমকির জন্য কি করা উচিত আমার? শত্রুর শেষ রাখতে নেই মহাদেব, আজই এই দুটোকে খতম করো। তাই? বেশ বেশ, তাহলে ওই কাজটা বরং তুমি করো। শত্রুকে নিজের হাতে শেষ করাই শ্রেয়, তাতে আর কোনো সন্দেহ থাকবে না। এটা দামি কথা। ঠিক আছে, চলো কয়েদখানায় যাই, চলো। রাত গভীর। কয়েদখানার খাটে অজিত ও অলকা শুয়ে আছে। তাদের সামনে একজন শান্ত্রী বসে ঝিমোচ্ছে। কয়েদখানার বাইরে পাহারা দিচ্ছে জিতরাজ ও বংশী, দুজনের হাতে লাঠি। হঠাৎ ঝুপ করে জলে কিছু পড়ার শব্দ শুনল দুজনে। বংশী, পরীক্ষার জলে ও কিসের শব্দ? মাছ লয় তো, জোয়ারের জলে ভেসে এইছে। চুপ কর, আস্তে। আমি একটু কান পেতে শোনার চেষ্টা করছি। না, চল পরীক্ষার ওই পাশটা একটু দেখে আসি। দুজনেই যাব? দুজনে যাওয়াটা কি ঠিক হবে? দুজনে দুদিক দিয়ে যাব, আর ভেতরে তো শান্তি পাহারা দিচ্ছে। তুই ওই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাচ্ছি। এই বলে তারা দুজনে যেই পা বাড়ায়, অমনি তারা একটা শীষের মতন শব্দ শুনতে পায়। দুজনে দুজনের দিকে আশ্চর্য হয়ে ফিরে তাকায়। ঠিক তখনই দুজনের ঘাড়ে লাঠির আঘাত। দুজনেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। কার্তিক, রঘু তাদের কাপড় দিয়ে বেঁধে ফেলে। দুজনেই খোলা তরোয়াল হাতে কয়েদখানার ভেতরে যায়। তরবারি দিয়ে আঘাত করে শান্ত্রীকে, তার মৃত্যু হয়। রক্তমাখা খোলা তরোয়াল হাতে ঘুমন্ত দুই শিশুর সামনে দাঁড়ায় তারা। ঘুমন্ত শিশুকে দেখে কার্তিকের মন গলে গেলেও উপায় নেই, পালাতে হবে তাদের নিয়ে। সে বলে, কুমার, কুমার, উঠো উঠো কুমার, তোমাদের এখন এখান থেকে পালাতে হবে। তোমরা কি আমাদের কাঁদবে? ভয় নেই কুমার, আমরা তোমাদেরই লোক। আর একদিন সময় নেই, চলো চলো শিগগির পালাই। তোমাদের বাপি একদিন আমাদের প্রাণ দিয়েছিল, কিন্তু সেসব কথা এখন বলার সময় নয়। এসো এসো, পালাও, এসো। কোথায় পালাবো? গড়ের বাইরে। ভয় নেই, শিকারি বাজ তোমাদের দুজনকে এই কয়েদখানার বাইরে উড়িয়ে নিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এসো। সর্দার, সর্দার, আর সময় নেই, তাড়াতাড়ি করো। শুনতে পাচ্ছ না? ওই তো ঢাক আর শিঙার আওয়াজ, ওরা টের পেয়ে গেছে। ওই দেখো মশালের আলো নাড়াচ্ছে। কার্তিক ও রঘু ওদের দুজনকে পিঠে তুলে নিয়ে, হাতে লাঠি ও তরবারি নিয়ে দৌড় দেয় তাদের গন্তব্যের দিকে। তোমরা একদম কাঁদবে না, আমরা তড়ি ধরে পাঁচিল টপকে যাব। ধরো, পালকু ধরো, ওরা আমাদের ধরতেই পারবে না। ধরো, শক্ত করে ধরো। মা দুর্গা, মা দুর্গা, আমাকে শক্ত করে ধরো, কোনো ভয় নেই। পাঁচিলের ওপারে ঘোড়া দাঁড় করানো আছে,
আমরা ওদের পিঠে চেপে সোজা চলে যাব আমাদের গড়ে। রঘু ও কার্তিক চলে যাবার পর যখন চারপাশে হৈ হৈ শব্দ, তখন মহাদেব ও মহেন্দ্র জেগে ওঠে এবং তারাও তরবারি হাতে প্রবেশ করে কয়েদখানার ভেতরে। আশঙ্কা ছিল যে হ্যাঁ, এদের দুজনকে নিয়ে কার্তিক পালাতে পারে। ঘটল তাই। মহাদেব এসে দেখে ঘর শূন্য। কি তো শূন্য ঘর, কোথায় গেল ওরা? পাই কি বা কোথায়? ওখানে কে পড়ে রয়েছে? মহাদেব, মহাদেব, দেখো দেখো দেখো, পাইকটাকে ওরা মেরে ফেলেছে। মহেন্দ্র, আবার শিকারি বাজ। উহ, ওই লোকটা আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। মহেন্দ্র, চলো, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ওদের ধরতে না পারলে আমাদের কিন্তু মহাবিপদ। চলো শিগগির। বিপদ তোমার একা নয়, সকলের। ওরা যদি নবাবের কাছে আর্জি জানায় তাহলে বুঝতে পারছো কি ঘটবে। আমি কিচ্ছু ভাবতে পারছি না। ওদের পাহারাদারগুলো জিতরাজ বংশী কোথায় গেল? মহাদেব ও মহেন্দ্র জিতরাজ ও বংশীর অন্বেষণ করতে শুরু করে। হঠাৎ তাদের কানে আসে কোঙানির আওয়াজ। সেই আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল দুজনে। জিতরাজ ও বংশীকে বাঁধা পড়ে থাকতে দেখল তারা। এরপর বাকি লেঠেলরা এসে তাদের বাঁধন খুলল, ওদের বসালো। তারপর মহেন্দ্র বলল, তোরা এভাবে পড়েছিলি কেন? কে তোদের এই অবস্থা করেছে? বল, কে করেছে? জানি না, আমরা পাহারা দিচ্ছিলাম। একটা শব্দ শুনে দুজনের দিকে তাকিয়েছি, তখনই কারা আমাদের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে আমরা জ্ঞান হারাই। বংশী মহাদেবের অগ্নিদৃষ্টির দিকে তাকায় ও কেঁদে ওঠে। বিশ্বাস করেন, আমরা কিছু জানি না, আমাদের কোনো দোষ নাই। দুটো জলজ্যান্ত বাচ্চা এই কয়েদখানা থেকে উধাও হয়ে গেল, আর কেউ কিছু জানে না। এই কে আছিস? এই দুটোকে গুম ঘরে ঢুকিয়ে দে, ওখানে তিলে তিলে মরু। এসো মহেন্দ্র, ওদের যেভাবেই হোক ধরতে হবে। ছেলে মেয়েটার মাথার জন্য আমি 1 ঘোড়া মোহর পুরস্কার ঘোষণা করব। আমাদের এবারের মতো ক্ষমা করে দিন, আর কোনোদিন হবে না। ক্ষমা? ক্ষমা শব্দটা মহাদেব রায়ের অভিধানে নেই। আমার সঙ্গে বেইমানি করার ফল কি সেটা বোঝো, বোঝো। কিন্তু মহাদেব রায় দুজনকে লাথি মেরে চলে যায়। কুমার, এখানে তুমি যাদের দেখতে পাচ্ছ সকলে তোমার লোক। দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর, বেরিয়ে এসো, দেখো কাদের এনেছি। কার্তিক অজিত ও অলোকাকে নিয়ে চণ্ডী ঠাকুরের সামনে উপস্থিত হয়। কুমার, ইনি আমাদের দা ঠাকুর, মহারাজের গুরু ভাই। নামাও। অজিত ও অলোকা চণ্ডী ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করে। তোমাদের জয় হোক। এসো বাবা, এসো মা লক্ষ্মী। দুর্গা ঠাকুরন বলো? হ্যাঁ হ্যাঁ, দুর্গাই বটে। এসো, এখানে বসো। আমরা দুটো খেতে চললাম। তা যাবি না? ছেলে মেয়ে দুটো খিদে কাতর হয়ে আছে, কোথায় ওদের খাবার বন্দোবস্ত করবি, না নিজেরাই গিলতে চললি? আহা, তুমি তো রয়েছ, আর আমরা কেউ সকাল থেকে তো কিচ্ছু খাইনি। এবার ভাত আর মাংস কাটবে, তাই এদের খাবার কি বন্দোবস্ত করলি?
সত্যি আমার মাথায় ওই কথাটা ঢোকেনি। আমার অপরাধ হয়েছে। তোমাদের কোনো ভয় নেই, এ তোমাদেরই রাজ্য। মনে পড়ে কুমার, তুমি আমার কাঁধে চড়ে বেড়াতে, আমার সঙ্গে লাঠি খেলতে। অজিত অবাক হয়ে কার্তিকের দিকে তাকায় আর জিজ্ঞাসা করে, বাজ পাখি তাহলে তুমি কার্তিক দা? হ্যাঁ কুমার, তোমাদেরই বাইক ছিলাম আমি। ওসব কথা পরে হবে, আগে ওদের জন্য দুধ নিয়ে আয়। আমি এখনই যাচ্ছি। তোরা কেউ একজন এখানে এসে বস, আমি একটু পাকশালায় যাব। অলকা, তোর ভয় করছে না? ভয় না না দাদা, আমরা বাড়ি যাব না। বাড়ি? আমাদের বাড়ি নেই রে। এরা আমাদের নিয়ে কি করবে? কাটবে? মা দুর্গা, কে তোমাদের কাটবে? মহাদেব রায়, ওকে আমরা। রঘুর মুখের বাক্য শেষ হতে না হতেই দুপাত্র গরম দুধ নিয়ে কার্তিক প্রবেশ করল। রঘু, কি বলছিলি রে? পাত্র দুটো এগিয়ে দিল অলকা ও অজিতের দিকে। এই নাও, ধরো। হ্যাঁ মা, এত কষ্ট করে তোমাদের এখানে আনলাম কাঠপাত ধরে। তোমার বাপ মহারাজ ছিলেন আমার গুরু। একবার আমাকে কুমিরের হাত থেকে বাঁচিয়েছিলেন জানো। তোমরা তো তার ছেলে মেয়ে, তোমাদের কাটবো? কার্তিক দা, ও ভারী দুষ্টু, তুমি কিছু মনে করো না। তুমি রাজা, আমার যা খুশি বলো, মারো ধরো, কিছুই বলবো না। তবে শোনো, তোমাদের বহু কষ্টে উদ্ধার করেছি। এবার মহাদেব রায়কে উৎখাত করে তোমাকে রাজ্য ফিরিয়ে দেব। দেখি চণ্ডী ঠাকুর কি নির্দেশ দেন। বলছি, অনেক রাত হলো, তোমরা বরং শুয়ে পড়ো। আর হ্যাঁ, তোমরা এখানে কিন্তু স্বাধীনভাবে বেড়াবে। আরেকটা কথা, কেবল প্রাচীরের বাইরে যাবে না, মনে থাকবে? পরদিন সকালে মহাদেব রায় কাছারি ঘরে বসে আছে। তার পাশে তার ছায়াসঙ্গী মহেন্দ্র। আমার মনে হচ্ছে কালকের ওই ব্যাপারটায় জিতরাজ আর বংশীর হাত আছে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। কথা আদায় করতে হবে ওদের মুখ থেকে। তুমি ওদের কাছ থেকে কথা আদায় করতে চাও? তাতে বিশেষ সফল হবে বলে মনে হচ্ছে না। বুকে বাঁশ দিয়ে হাতে তপ্ত লোহার শলা বিধিয়ে কথা আদায় করব মহেন্দ্র। তাতে করে কি ছেলে মেয়ে দুটো সন্ধান পাওয়া যাবে মহাদেব, না শিকারি বাজের আড্ডার সন্ধান পাওয়া যাবে? কাজেই কথা আদায় করে বিশেষ কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। কিন্তু এই কথাটাও তুমি বুঝে উঠতে পারছি না যে ছেলে মেয়েটাকে নিয়ে ওর বাকি স্বার্থ সিদ্ধি হবে। ওর উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া, তোমাকে গদি থেকে সরিয়ে অজিতকে সেখানে বসানো, আর ছোট্ট অজিতের অভিভাবক হয়ে রাজ্য চালানো, রাজা হওয়ার শখ পূরণ করা। অত্যন্ত মূর্খ না হলে এমন দুরাশা কেউ করবে না। ওর কথা বিশ্বাস করবে কে? নবাব সরকারে আমার পক্ষে এমন প্রতিপত্তিশালী লোক রয়েছে যারা ভবদেবকে একটুও খাতির করে না। প্রজারা যদি সাক্ষ্য দেয়? আমার প্রজারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে নিশ্চিন্তে প্রাণ ধারণ করতে পারবে তো? এই এলাকার মধ্যে ভবদেবের যে কোনো সন্তান ছিল না, আমার পক্ষে সেই সাক্ষী দেবেন শিরোমণি মশাই, সিদ্ধান্ত বাগীশ, ধনপতি শেঠ, রায়বাড়ির পুরোহিত ভট্টাচার্য মশাই, আর তুমি। আমাকে আর দরকার আছে কি? বসো, কাজ আছে। আমি আজই নালিশ জানাচ্ছি। তা পত্রখানা নিয়ে যাবে কে? কেন তুমি? আমি? কি হলো, ভয় পেলে নাকি? না, মানে পত্রবাহকের কাজ তো কখনো করিনি। মহেন্দ্র, এই পত্র নিয়ে যায় এমন শক্তি তুমি ছাড়া তো আর কারো নেই। পত্রখানা পথে যদি বাজের কোনো চরের হাতে পড়ে, তাহলে বুঝতে পারছো কি ঘটবে? পারছি,
তাই আমার অভিমত 10 জন চরকে আজই বাজের সন্ধানে পাঠানো হোক। বেশ, তুমি নির্বাচন করো, তুমিই নির্দেশ দাও। তোমার রওনা হতে বেলা দুপুর হবে। আমার কিন্তু কয়েকটি ভালো ঘোড়া ও কয়েকজন সাহসী অনুচর চাই। সব ব্যবস্থা হয়ে যাবে মহেন্দ্র। সেদিন দুপুরবেলা বন বসন্তপুরের এক গাছের তলায় এক সাধু বাবা বসে আছেন। কয়েকজন গ্রামবাসী তাকে প্রণাম সেরে তাকে ঘিরে রয়েছে। তাদের সঙ্গে আছে কালীচরণ। কালীচরণ বসে আছে গাঁজা খাওয়ার আশায়। বোম শঙ্কর, জানিস আমি এমন বিভূতি লাভ করেছি যে দুর্দান্ত মানুষ, এমনকি বন্য পশু পর্যন্ত বশ করতে পারি। তুমি কচু পড়া পারো। কখন থেকে বসে আছি এক ছিলিম গাঁজার আশায়। তা বলি, যে সাধু গাঁজা খায় না সে আবার সাধু কিসের গা? হ্যাঁ, সে বিভূতি না ঘোড়ার ডিম লাভ করেছে? তুই আমার উপর রাগ করছিস? তা করবো না, সেই কখন থেকে বসে রয়েছি, এক ছিলিম গাঁজারও তো নাম নেই। সে আমি দিচ্ছি। থলি থেকে গাঁজার কলকে বার করে সাধু একটা টান দেয়। তারপর কলকেটা কালীর হাতে তুলে দেয়। কালীও জোরে একটা টান দিয়ে সাধুর মুখের দিকে তাকায়। তুমি এই গাঁয়েই থাকো তো? তা কেন বলো দেখি? তা তুমি কি? আমি আপাতত আসছি পাটনা, গঙ্গা তীর থেকে। তা তার আগে কোথায় ছিলে? বাবা বিশ্বনাথের চরণ দর্শন করছিলাম। বটে। তা কি জানতে চাও কি? এই গায়ে রঘু মালো এখন কোথায় থাকে জানো? কেন বলো তা? রঘুর কাছে আমি কিছু ঋণী আছি। সেটা পরিশোধ না হওয়া পর্যন্ত মনে শান্তি পাচ্ছি না। আমার সাধনে বড় ব্যাঘাত হচ্ছে। লোকের কাছে ভিক্ষা শিক্ষা করে সেই পরিমাণ অর্থ সংগ্রহ করেছি। গঙ্গাসাগর যাওয়ার পথে অর্থগুলো তাকে দিয়ে যেতে চাই। রঘুটা তো ডাকাতি করে বেড়ায়, তাকে অর্থ দিয়ে কি করবে শুনি? হ্যাঁ শঙ্কর, তবে কি তার দেখা পাবো না? কি করে পাবে? আমি তো কালই চলে যাব। তোমরা কেউ অথবা এই গায়ের কেউ কি নেই যে তার সন্ধান বলে দিতে পারে? তোমার যেমন কথা, টাকাতে সন্ধান কে রাখে? সে কি কখনো গায়ে আসে না? তার বাড়িতে কি কেউ নেই? না, যারা ছেলে দেশান্তরী হয়ে গেছে। তোমরা যদি টাকাগুলো রাখো, মানে তার দেখা পেলে তাকে এগুলো দিয়ে যদি আমাকে ঋণ মুক্তির সাহায্য করো, খুব উপকার হয়। না হলে আমি যে নিরয়গামী হব। শঙ্করের মনে কি আছে তা তিনি জানেন। টাকা দেওয়ার প্রস্তাব শুনে সকলে মুখ চাওয়াচাই করতে থাকলো। তবে এই টাকাগুলোতে এই অভিসম্পাত রইল যে রঘুকে না দিয়ে নিজে ওগুলো ভোগ করবে। মুখ দিয়ে রক্ত উঠে তার মৃত্যু হবে। শিবের অসাধ্য রোগে ধরবে তাকে। এক কথায় সকলে ভয়ে কাঠ হয়ে যায়। একে একে বিদায় নিতে শুরু করে। শুধু কালী তীক্ষ্ণ চোখে সাধুর চুল, দাড়ি, পোশাক, ঝুলি খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে ও রক্ষা করতে থাকে। তোর নাম কি? আমার নাম? আমার কালীচরণ। তা সকলে তো চলে গেল, তুই গেলি না যে? না মানে এই আমি যদি আপনার কোনো সেবায় লাগি তাই আর কি। আর তাছাড়াই একটা কথা যা সকলের সামনে তো বলতে পারিনি। কি কথা? বলছি, ওই
ওই রঘু সে তো আমার ভাইরা হয়। এই মাঝে মাঝে রাতের বেলায় আসে, তো আজকেও আসবে। কি 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 জানো বাবা ঠাকুর, ও শালা হলো ডাকাত, তাই ওর সঙ্গে সম্বন্ধ রাখতে সাহস হয় না। রাতের জন্য একটু আশ্রয় দিতে পারিস? হ্যাঁ, ওই এখান থেকে ওই কিছুটা দূরেই একটা বড় মন্দির আছে, ওইখানে আপনি থাকতে পারেন। আমি সব পরিষ্কার করে দেবো। হ্যাঁ ঠিক আছে, রাতে রঘু এলে আমাকে খবর দিবি। তাহলে এখন চলেন আমরা ওই মন্দিরেই যাই। মন্দিরে ঢুকতেই কালী একটা শীষ দেয়। সঙ্গে সঙ্গে দুটো লোক তরবারি ও লাঠি হাতে সাধুকে ঘিরে ফেলে। ও, তোরা তাহলে সাধু হত্যা করবি? আমার ভাগ্যে থাকলে তোদের হাতেই আমার মরণ হবে। সাধু হত্যা নয়, আমরা মহাদেব রায়ের গুপ্তচরকে হত্যা করব। এই বলে কালী ওর পটচুলটা খুলে নেয়। এ কি করলি বল দেখি, নিয়ে সাধুকে একেবারে অসাধু বানিয়ে দিলি। ছ্যা 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 ছ্যা। আমি কোনো গুপ্তচর নয়, শুধু ডাকাতের হাত থেকে বাঁচতে এই ভেগ ধরেছি। তাহলে এবার আমাকে ছেড়ে দাও। কাজ কর, চোখটা বাঁধ, নিয়ে চল ওকে দা ঠাকুরের কাছে। চোখ বাঁধা হলো সাধু। কালী সাধুকে নিয়ে বাজের আড্ডার দিকে অগ্রসর হয়। চণ্ডী ঠাকুর বসে আছে, পাশে অজিত ও অলকা। রঘু ও কার্তিক দাঁড়িয়ে চণ্ডী ঠাকুরের কথা শুনছে। হঠাৎ কালীচরণ ঘরে ঢুকতে ঢুকতে বলে, বলি পাঁটা আনতে দেরি হয়ে গেল সর্দার। পাঁঠা? ও, ওটা কি রে? পেলি কোথায়? ওই গাছতলায় বসে রঘুর খোঁজ করছিল। কেন? বাবা আমাকে কি টাকা পয়সা দেবে? হ্যাঁ, এই তেমন কথাই বলছিল। কিন্তু সাধুর বাঁধা চোখ খুলে দেয়। এ তো দেখছি সাধু বেশ। তোমার প্রকৃত নাম কি? আগে কানাই দাস। মহাদেব রায়ের সঙ্গে পরিচয় আছে? কে তিনি? চেনো না তাই না? এলো, দুটো লোহার শিক গরম কর। কার্তিক, ওর হাতটা মুচড়ে ভেঙে দে। একদম। আমি সব বলছি, আমি সব বলছি। আমি মহাদেব রায়ের চর, শিকারী বাজের সন্ধানে আমি এখানে এসেছি। তাতে কি লাভ হবে? জানি না, আমি সত্যিই জানি না। মহারাজের হুকুম। রঘু, কুমারদের এখান থেকে নিয়ে যা। জ্যাঠামশাই, আমি আপনার কাছেই থাকবো। না বাবা, আমাকে একটি বড় কঠোর কাজ করতে হবে। যাও, তোমরা এখন এখান থেকে যাও। অজিত ও অলকা রঘুর সাথে চলে যায়। চরের কি শাস্তি জানো? জানি জানি জানি, কিন্তু ঘরে আমার ছেলে মেয়ে বউ আছে। পেটের দায়ে আমি এই কাজ করেছি। তোমার প্রভু তোমাকে পাঠিয়েছে জমিদারিটা রক্ষার দায়ে, আর আমরা তোমায় কাটবো আত্মরক্ষা ও জমিদারিটা রক্ষার দায়ে। আপনি আমায় যা বলবেন আমি তাই করব। প্রাণ রক্ষার জন্য লোকে নানা শপথই করে, কিন্তু নিরাপদ মুহূর্তে সে শপথ আর তার মনে থাকে না। তোমাকে প্রাণ দিতেই হবে। দা ঠাকুর, চুনাপুটিকে মেরে কি হবে? মহাদেব রায়ের মাথাটা আমি কাটব। সামনের অমাবস্যায় বেটার মাথা দিয়ে মা কালীর পুজো দেব, এই আমার কথা। এলো, বাবাজিকে অন্য ঘরে নিয়ে যা। গুরু আদেশ এতটুকু লঙ্ঘন না করে কালী ওকে টানতে টানতে অন্য ঘরে নিয়ে যায়।
মহাদেব রায়কে হত্যা করা এখন কোনো মতেই বুদ্ধিমানের কাজ নয়। আমরা নবাবের কাছে ছেলে মেয়েটার নামে আর্জি পেশ করেছি। ওদের নিয়ে অমাবস্যার পরে মুর্শিদাবাদে নবাবের দরবারে যাব। ইতিমধ্যে যদি মহাদেব রায়কে হত্যা করিস, তাহলে নবাব বলবেন ছেলেটা ও মেয়েটা জাল। মহাদেবের শত্রুপক্ষ ওদের খাড়া করে জমিদারি ভোগ করতে চায়। তাহলে আমাদের সব চেষ্টা বৃথা হবে, সব আশা নির্মূল হয়ে যাবে। কাজেই ওর খাজাঞ্চি লুট কর, ওর ধানের গোলা নষ্ট করে দে, ওকে অতিষ্ঠ করে তোল, কিন্তু ওকে প্রাণে মারিস না। ঠাকুর, অত কথা আমার মাথায় আসে না, তবে ওর পরামর্শদাতা মহেন্দ্রকে আমি ছাড়বো না। বেটারা আমার নামে নবাবের কাছে আর্জি জানিয়েছে। তোকে অত কথা ভাবতে বলছি না, ভাবা আমার কাজ, তোর নয়। তবে ওই সাধুটিকে নিয়ে কি করবে? কাটবো, না কেটে উপায় নেই। চর কখনো শত্রুপক্ষকে ক্ষমা করে না। তবে যা তোমার ইচ্ছা। শুধু কাটা নয়, ওর মাথাটা মহাদেবের কাছে ভেট হিসেবে পাঠাবো। দা ঠাকুর, তুমি পাথর। কাল মহাদেবের খাজাঞ্চি লুট করে কত টাকা এনেছিস? অনেক। দেখো এসে। মহাদেব রায় রায়গড়ের প্রাসাদে। মহাদেব রায়ের হাতে একটা চিঠি, সঙ্গে মহেন্দ্র। মহাদেব রায় ভীষণ উত্তেজিত হয়ে মহেন্দ্রকে বলে, শিকারী বাজের আর কত অত্যাচার সহ্য করব আমি? বন বসন্তপুরের কাছারি লুট করলো, কাছারিতে আগুন ধরিয়ে দিল, আমার নিযুক্ত চরের মাথা আমাকে ভেট পাঠালো। জানি না আর কত অপদস্থ হতে হবে আমাকে। তোমার এত উত্তেজনা সাজে না মহাদেব। শত্রুপক্ষকে জব্দ করার জন্যে অন্যভাবে ঘুঁটি সাজাতে হবে। বারবার সে আঘাত করে চলে যাচ্ছে, আর আমার পাইকরা তার কিছুই করতে পারছে না। নবাবের পাঠানো সেনাদের পর্যুদস্ত করে তুলেছে। এদিকে নবাবের বিচার সভায় যোগ দিতে হবে। আমার ভয় হচ্ছে আমার অনুপস্থিতিতে তারা না রায়গড় অধিকার করে বসে। না, তুমি অত চিন্তা করো না। নবাবের সৈন্যরা তো থাকছে তার সঙ্গেই গড়ে, তাই পাইকের সংখ্যা আরো বাড়ানোর ব্যবস্থা করছি। তারপর মুর্শিদাবাদ থেকে ফিরে এসে আরো কঠোর ব্যবস্থা নেব। কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এখনো পর্যন্ত তাদের গোপন ডেরাটা কোথায় সেটা জানতে পারলাম না। শুনেছ তো, ওরাও নবাবের কাছে আর্জি জানিয়েছে। এখন আমাদের প্রধান কাজ রাজপদ রক্ষা করা, পরে শিকারিবাজের কথা ভেবে দেখব। তাহলে আমরা কালই রওনা দিচ্ছি। জানি না ওদের পরের চালটা কি। গোপন আলোচনায় মগ্ন চণ্ডী ঠাকুর, কার্তিক ও রঘু। শিকারিবাজের ডেরায় চলছে এখন মহাদেব রায়কে ফাঁদে ফেলার ফন্দি। নবাব আমাদের শত্রু নয়, তাই তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। যার সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে সে হলো ওই মহাদেব রায়। তাই নবাবের সঙ্গে যুদ্ধ করে তার বিরাগ ভাজন হয়ে লাভ নেই। আমরা যে ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে কাটাচ্ছি তাতে কুমারদের কষ্টের সীমা নেই। কুমারদের কষ্ট লাঘব করতে হলে মহাদেব রায়কে সরিয়ে ওদের সেই জায়গায় বসাতে হবে। এই কাজের জন্য একমাত্র সহায় হচ্ছেন স্বয়ং নবাব। তবে নবাবের দরবারে যাওয়ার আগে আমি শাহজাদা সিরাজের সঙ্গে দেখা করতে চাই। শাহজাদা অজিতকে চেনে, সে তাকে বাচ্চা শের বলে ডাকত। এই জন্য আমি আমার বন্ধু জগৎ ঘোষের সঙ্গে যোগাযোগ করছি। এখন আমাদের কর্তব্য কি? এ ফৌজ এলো তোরই জন্য। তোকে যদি ধ্বংস করতে পারে তবে মহাদেব রায়ের পথ পরিষ্কার, কিন্তু এখন আমাদের কর্তব্য নবাবের শরণাপন্ন হওয়া। সেটা কি করে সম্ভব? শিকারিবাজের নবাবের কাছে আত্মসমর্পণ। তার মানে আমি নবাবের কাছে ধরা দেব? তুই কেন ধরা দিবি? ধরা দেবে শিকারিবাজ, যার জন্য এত অশান্তি, এত সেনার আগমন। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথাতে কিছু ঢুকছে না, কিচ্ছু না। তোর বোঝার দরকার নেই। রঘু, তোর ওপর একটা বড় কঠিন কাজের ভার দেব। তোমার কোন কাজটা আমি না করি? সে কি আমি জানি না রে,
কিন্তু এ কাজের ফলে তোর প্রাণ যাবে। যে কাজ আমরা করি সে কাজে সবসময় তো প্রাণের ভয়। তা বটে, তবে কি জানিস, এর ফলে নবাব তোর মাথা কাটবার হুকুম দেবেন। কেন? আমার মাথা কাটবে কেন? তুই কার্তিককে ভালোবাসিস? ও হলো সর্দারের বেটা সর্দার, ও দলেরই তো আমরা, ওর জন্য কি না করি বলো? এটা 100 বার ঠিক। তুই তো চাস অজিত রায়গড়ের রাজা হোক। তাই না? মহারাজের নুন খেয়েছি, না হলে সেই রাতে ওনার জন্য প্রাণ দিতে যাই। প্রয়োজন হলে সবাই প্রাণ দেব। আমরা আজই মুর্শিদাবাদ চলে যাব। কার্তিক আমাদের সঙ্গে যাবে, তুই দলবল নিয়ে ঘাঁটি আগলাবি। আর শোন, নবাবের ফৌজকে কখনো বাধা দিস না। আচ্ছা। আসল কথাটা আমি কিন্তু এখনো বলিনি। শোন রঘু, কার্তিক যে শিকারী বাজ এ কথা তোরা ছাড়া কেউ জানে না, ওকে কেউ দেখেনি। তুই যদি নিজেকে শিকারী বাজ বলে লোকের সামনে দাঁড়াস, তাতেও লোকে অবিশ্বাস করবে না, কারণ তুই লম্বা মরদ আর বুকের ছাতি আছে। রঘুচণ্ডী ঠাকুরের মুখের দিকে তাকায়। আমি কার্তিকের জবানিতে নবাবের নামে ফৌজদারকে এখানে চিঠি পাঠাচ্ছি। চিঠিটা নিয়ে যাবে ফিঙে, সে বাজ পাখিকে তার সঙ্গে দেখা করতে বলবে। তুই বাজ পাখি সাজতে পারবি? আমি? দা ঠাকুর কি বলছো? আচ্ছা ঠিক আছে, ধরো পারলাম। এরপর তুই ফৌজদারকে বলে পাঠাবি, ফৌজদার যদি অভয় দেন তুই ধরা দিতে প্রস্তুত। তাতে কি হবে? ফৌজদার তাতে রাজি হবে, কিন্তু তুই সামনে যাওয়া মাত্র সে প্রতিজ্ঞা ভঙ্গ করে তোকে বন্দি করে মুর্শিদাবাদ রওনা দেবে। তবে তোকে মারতে সাহস করবে না, কারণ নবাবের নামে চিঠি আছে। তোমার সব আদেশ আমি পালন করব। আজ থেকে রঘু তোদের সর্দার। রঘু না থাকলে ফিঙে হবে সর্দার, মনে থাকবে? কার্তিক রঘুকে জড়িয়ে ধরে। পরদিন নবাব আলীবর্দীর দরবারে উপস্থিত সবাই। বিচারপতির আসনে নবাব আলীবর্দী, পাশের আসনে শাহজাদা সিরাজ। বিচার প্রার্থীরা সকলে সম্মুখে বসে রয়েছেন। একদিকে মহেন্দ্র ও মহাদেব রায়, অন্যদিকে চণ্ডী ঠাকুর, আর অজিতের পক্ষে জগৎ ঘোষ। নবাব ইঙ্গিতে দরবারের কাজ শুরুর নির্দেশ দিলেন। চণ্ডী ঠাকুর অজিতের কানে কানে কিছু বললেন। অজিত উঠে দাঁড়িয়ে নবাবকে কুর্নিশ জানালো। ঘোষক সঙ্গে সঙ্গে বলল, শোনো শোনো শোনো, মহামান্য নবাব বাহাদুরের হুকুমে আজকের দরবারের কাজ শুরু করা হলো। প্রথমে বাদীপক্ষ অজিত কুমার রায়কে আর্জি জানানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অজিত কুমার রায় হাজির। হাজির। আপনি আপনার আর্জি মহামান্য নবাব বাহাদুরের সামনে পেশ করুন। জাহাপানা, আমি অজিত কুমার রায়। আমার পিতা শ্রী ভবদেব রায় ছিলেন রায়গড়ের রাজা, কিন্তু আমার পিতার মৃত্যুর পরে আমার খুল্লতাতো শ্রী মহাদেব রায় আমাকে এবং আমার বোন অলকাকে গুম করে আটকে রেখে রায়গড়ের রাজা হয়ে বসেন। তিনি আমাদের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। আমি আমার রাজ্য ফিরে পাওয়ার জন্যে আর্জি জানাচ্ছি। আপনি সে আর্জি মঞ্জুর করুন। প্রমাণ কি? এ বালক যা বলছে ঠিক। এর পিতাকে আমি জানতাম, আর একেও আমি চিনি। ব্রহ্মঘট মহাদেব কোথা? জাহাপনা, মহাদেব এই দরবারেই লুকিয়ে বসে আছে। তুমি কে? জাহাপনা, এ বালক এখন আমারই অভিভাবকত্বে আছে। আমি দীনদরিদ্র মুসাফির। এবার মহাদেব রায় কুর্নিশ করতে করতে কম্পিত পায়ে নবাবের সম্মুখে এগিয়ে গেলেন। তোমার কি কৈফিয়ত আছে? মহাদেব করজোরে দাঁড়িয়ে রইলেন, ঘাড় নেড়ে না জানালেন। তুমি ওই বালককে প্রাণে মারার ষড়যন্ত্র করেছিলে। এখন তোমাকে প্রাণ দিতে হবে।
সিরাজ নবাবের কানে কানে কিছু বললেন। আচ্ছা, মহাদেব রায়, তুমি এই মুহূর্তে দরবার ছেড়ে বেরিয়ে যাও। চণ্ডী ঠাকুর, আজ থেকে এই বালকই সব সম্পত্তির মালিক। তুমি যখন মুসাফির হয়ে ওর অভিভাবক ছিলে, তখন ও যতদিন না সাবালক হয় ততদিন ওর সম্পত্তি রক্ষার ভার তোমার হাতে দিলাম। জয় সত্যের জয়, জয় নবাবের জয়, জয় শেহজাদা সিরাজের জয়। চণ্ডী ঠাকুর নিজ আসনে বসে অজিতকে জড়িয়ে ধরে। মহাদেব বিষণ্ণভাবে সভা ত্যাগ করে। দস্যু শিকারিবাজকে হাজির করার নির্দেশ দেওয়া হচ্ছে। নবাবের রক্ষীরা শৃঙ্খলিত রঘুকে দরবারে হাজির করল। আমাকে আমাকে মার্জনা করুন জাহাপানা। আমি শিকারিবাজ মনে করে অন্য একজনকে কয়েদ করে ফেলেছি। তুমি উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে একে ধরে আনোনি? ওর কথাই বিশ্বাস করেছিলাম। দস্যুর কথায় বিশ্বাস? কমবখত, তোমাকে বন্দী করেছে কে? আপনার গোলাম জাহাপানা। তুমি কে? ফৌজদারের কাছে ডাকাত সেজে এসেছিলে কেন? জাহাপানা, আপনি সারা বাংলার মালিক। আপনাকে দেখার স্বাদ বহুদিনের, কিন্তু আমি দিন দরিদ্র, এত দূরে আসার সামর্থ্য আমার নেই। তাই যখন দেখলাম ফৌজদার শিকারিবাজকে খুঁজে বেড়াচ্ছে, তখন ভাবলাম আপনাকে দেখার সৌভাগ্য আমার হবে। তাই শিকারিবাজ সেজে আমি নিজেই ধরা দিলাম। আজ আমার সে আশা পূর্ণ হলো। এখন জাহাপানার যা মর্জি হয়। এখন যদি তোমার প্রাণদণ্ডের আদেশ দিই? জাহাপানা, আমি আপনার গোলাম, আমার প্রাণ নিয়ে যা খুশি করতে পারেন আপনি। সেই ডাকাতটার সন্ধান জানো? না জাহাপানা, সে এখন কোথায় ঠিক জানি না। আগে ছিল ওই রায়গড় জঙ্গলে। এই, একে মুক্ত করে দাও। ফৌজদারকে পদ থেকে বরখাস্ত করা হলো। এখনই 500 ফৌজ দক্ষিণ বাংলায় গিয়ে সেই কুকুরটাকে ধ্বংস করে আসুক। দরবার শেষ হল। গঙ্গার ঘাটের দিকে তাকিয়ে মহাদেব রায় নৌকার জন্য অপেক্ষা করছে। হঠাৎই কার্তিক এসে দাঁড়ায় তার সামনে। কার্তিকের কোমরে তরবারি। ছি 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 ছি, কি অপমান, কি অপমান! সমাজে মুখ দেখাবো কি করে? আর তো কোনো সম্মানই থাকলো না আমার। কি ভাবছো মহাদেব রায়? নবাবের কাছ থেকে মুক্তি পেলেও আমার হাত থেকে তোমার মুক্তি নেই। কে কে তুমি? কি চিনতে পারছো না? আমি শিকারিবাজ। কার্তিক, কার্তিক তুই? ঠিকই চিনেছ। আমার সময় নেই। আমার বিচারে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। মহাদেবের নিষ্প্রাণ দেহটা গঙ্গায় ফেলে দেয় কার্তিক। গঙ্গাবক্ষে ছুঁড়ে দেয় তার তরবারিখানাও। আজ থেকে শিকারিবাজ দস্যু জীবন ত্যাগ করল। গঙ্গা স্নান করে, গঙ্গাকে প্রণাম করে সে শুরু করতে চাইল এক নতুন জীবন। শিকারিবাজ আজ বাঁচবে কার্তিক হয়ে। আমার সকল দুঃখের প্রদীপ জিলি দিবস গেলে করব নিবেদন।
ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।